দেখো, হ্যালো আমরা ভাইয়া। আগে নেলসন আপনি ম্যান্ডেলার। যে ও, তুমি একটা প্রশ্ন ছিল, হ্যাঁ প্রশ্নটা হ্যালো বলো। ভাইয়া, হুম। ওই যে সুদীপ বলছিলাম দাস। আপনার জানানো যায় না যে, হ্যাঁ বলছিলাম যে আপনার জানানো যায় না যে প্রশ্নের সমস্যা থাকলে বা যে যে প্রশ্নটা বুঝি না ওটা পরবর্তীতে আপনার জানাবো কেমনি? আপনি তো এটা অফ করে রাখছেন। আচ্ছা, প্রশ্ন যেটা বোঝো না মানে ইংরেজি বা বাংলার যে প্রশ্নটা বোঝো না ওইটা কিভাবে জানাবা, সেটা তো। হ্যাঁ আপনার, হ্যাঁ সেটাই ভাইয়া। আচ্ছা, ওইটা তো তুমি গ্রুপে জানালে তো হবে না, ওইটা পার্সোনালি মেসেজ করতে হবে যে ভাই এটা বুঝতে পারিনি। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা মার্ক করে রাখতে পারো, অথবা তুমি লিখে জানাতে পারো যে এই প্রশ্নটার এই পার্টটা জানাতে পারিনি। ঠিক আছে, গ্রুপে জানালে যদি সবাই মেসেজ করো তাহলে গ্রুপে যে আমরা যে তোমাদের শিট গুলো বা যে মডেল টেস্টের পিডিএফ গুলো বা গুগল ফর্মের যে লিঙ্ক গুলো দিচ্ছি, এগুলো সব হাইড হয়ে যাবে না। সো তোমাদের গ্রুপে তো মানে এই ধরনের মেসেজ গুলো করতে হবে, তুমি যেটা বুঝতে পারছো না সেটা পার্সোনালি জানাতে হবে যে এটা বুঝতে পারিনি। আহ সেটার আমরা তোমাকে পার্সোনালি সমাধান দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ঠিক আছে আহ, ভাইয়া। দ্বিতীয় পার্টে যাবো। আচ্ছা, কথা শেষ হয়ে গেলে সবাই আবার আনমিউট করে রাখবা। আমরা একটু আগে দেখলাম যে আমরা নেলসন ম্যান্ডেলার একটা উক্তিকে আমরা এক্সপ্লেন করলাম। এখন নেলসন ম্যান্ডেলার আরেকটা কোটেশন, যেটা পরীক্ষায় আসার মতো বা এই ধরনের এক্সপ্লেনেশন গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, সেটা হলো দ্য টাইম ফর হেলিং অফ দ্য উডস হ্যাজ কাম, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য chasm that divided us has come. রাইট অ্যান এক্সপ্লেনেশন উইথ 5 সেন্টেন্স। জাস্ট আমি তোমাকে পাস্ট সেন্টেন্সে এটা এক্সপ্লেন করতে বললাম। আগের পর্বে আমি তোমাকে বলেছি যে এক্সপ্লেনেশন লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোটেশনটা দেওয়া থাকবে, সেটা সেন্টেন্স আকারে থাকতে পারে, পয়েম আকারে থাকতে পারে, যাই থাকুক না কেন, যেটা এক্সপ্লেন করতে বলবে আগে ওই কোটেশন বা পয়েম, ওইটাকে তোমাকে ভালোভাবে বুঝতে হবে। বোঝার পরে তোমার কোন ধরনের এক্সপ্লেনেশন তুমি পরীক্ষায় লিখবে, এইগুলা জাস্ট সুন্দর করে তোমার মাথার ভিতরে নিয়ে আসতে হবে, গুছিয়ে ফেলতে হবে। তারপর তুমি লিখতে শুরু করবে। দেখো, আমি নেলসন ম্যান্ডেলার এখানে আহ, যে কোটেশনটা তোমাকে দিয়েছি, এই কোটেশনের দুইটা আনসার আছে। আমি তোমাদের আগেই বলেছিলাম, আগের যে আমি এক্সপ্লেনটা করেছি ওখানকার যে শব্দ বা সব চয়েস অফ ডিকশন বা শব্দ চয়ন বা সেন্টেন্স স্ট্রাকচার, ওটা অত্যন্ত জটিল প্রকৃতির ছিল। যারা নর্মাল স্টুডেন্ট তারা হয়তো বুঝতে পারবে না, বা এভারেজ স্টুডেন্ট যারা, যারা খুব ভালো স্টুডেন্ট তারা হয়তো খুব দারুণভাবে বুঝতে পারবে। কিন্তু এবার যে আমি এক্সপ্লেনেশনটা দিয়েছি এটার দুইটা আনসার আছে। প্রথমটা হলো সহজ বা সাবলীল ভাষায়, সহজ ভাষায় লেখা। আর দ্বিতীয়টা একটু জটিল ভাষায় লেখা। এই যে 2 নম্বর যে আনসারটা আছে। ঠিক আছে। তো তোমরা আগে আমাকে একটু বলো তো, যে এই যে উক্তিটা, এই উক্তিটা কি তোমরা বোঝো? এই উক্তির মাধ্যমে নেলসন ম্যান্ডেলা কি মিন করেছে, কি বোঝাতে চেয়েছে, কোন মেসেজটা দিতে চেয়েছে? তোমরা কি কেউ বোঝো এটা? বা কেউ যদি না বোঝো সেও একটু বলো তো, যদি যে ভাই এই উক্তিটা আসলে আমি বুঝি না। যদি তুমি আসলেই না বোঝো তাহলে তো তুমি এটার উপর এটা এই সেন্টেন্সটাকে তুমি এক্সপ্লেন করতে পারবে না, তাই না? তো অবশ্যই তোমাদের প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই তোমরা সেটা প্রশ্ন করবে। তো দেখো, এক্সপ্লেনেশন যেটা আমি তোমাকে দিয়েছি, নেলসন ম্যান্ডেলাস কোট, মানে এটা কোট বলতে কি উক্তি, এটা তো নেলসন ম্যান্ডেলার একটা উক্তি, তাই না? হাইলাইট দ্য নিড টু হেল ফ্রম পাস্ট হার্ট অ্যান্ড কনফ্লিক্ট। আচ্ছা, এই জায়গাটাতে একটু দেখো, তোমার যদি এই শব্দগুলোর যদি তুমি মানে শব্দগুলোই না জানো, তাহলে তুমি এই শব্দ দিয়ে কিভাবে সেন্টেন্স করবে? এখানে দেখো কয়েকটা বিষয়। টু হেল, এই যে HEAL, হেল মানে নিরাময় করা বা আরোগ্য লাভ করা। EL যেটা হেল, HELL, এই হেল মানে কিন্তু জাহান্নাম। বলে না জীবনটা হেল হয়ে যাচ্ছে, এটা কিন্তু আলাদা। সো ওয়ার্ডের ভিতরে প্রনাউন্সিয়েশন প্রায় সেম হতে পারে, বানান আলাদা হয়, অর্থ আলাদা হয়। সো এটার ধারণা তোমার ভিতরে রাখতে হবে, তাই না? তো দেখো, এখানে কিন্তু হেলিং শব্দটা যদিও কোটেশনের ভিতরে আছে, তাহলে নেলসন ম্যান্ডেলাস কোট হাইলাইট, নেলসন ম্যান্ডেলার উক্তিটা হাইলাইট করেছে, কি হাইলাইট করেছে? দ্য নিড, নিড মানে প্রয়োজনীয়তা। এখানে দ্য নিড মানে প্রয়োজনীয়তা, দ্য নিড প্রয়োজনীয়তা, কিসের প্রয়োজনীয়তা? টু হেল মানে নিরাময় করা, কি নিরাময় করবে? ফ্রম পাস্ট হার্ট, হার্ট HURT, হার্ট মানে আঘাত করা, আঘাত। আমরা প্রায়শই বলি যে তুমি এই কথাটা আমাকে হার্ট করেছো, তো সেই হার্টের বানান কি? HURT, হার্ট মানে কাউকে আঘাত করা। পাস্ট হার্ট মানে আমাদের অতীতের যত আঘাত আছে, ক্ষত আছে। ঠিক আছে। অ্যান্ড কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে যে দ্বন্দ্ব বা পরস্পর মনোমালিন্য। ঠিক আছে। তো এই বিষয়গুলোকে
হার্ট অ্যান্ড কনফ্লিক্ট এগুলোকে হেল করতে বলেছে। হেল মানে কি, আরোগ্য করতে বলেছে, নিরাময় করতে বলেছে। নেলসন ম্যান্ডেলা এই উক্তির মাধ্যমে মূলত এই বিষয়টার প্রতি হাইলাইট করেছে, জোর প্রদান করেছে। ঠিক আছে, অতীতের যত দুঃখ, দুর্দশা, বেদনা, দ্বন্দ্ব সবকিছু নিরাময় করা দরকার। তারপরে কি, হি এমফেসিস, তিনি জোর প্রদান করেছে ড্যাট ইট ইজ টাইম, বলছে এটাই সময়। ঠিক আছে, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম আমরা দেখেছি না? তো ইট ইজ টাইম, এরপরে আমরা ইনফিনিটিভ দিয়ে সেন্টেন্স গঠন করেছি। আর যদি তুমি ইনফিনিটিভ না ব্যবহার করতে, পাস্ট টেন্সে ব্যবহার করতে হতো। টু মুভ বিয়ন্ড ডিভিশন। বিয়ন্ড ডিভিশন মানে কি, ডিভিশন মানে কি, ডিভিশন মানে বিভক্তি। বলছে এটাই সময় টু মুভ বিয়ন্ড ডিভিশন, মানে বিভক্তির বাইরে চলে যাওয়া। বিয়ন্ড মানে বাইরে, অ্যান্ড কাম টুগেদার অ্যাজ ওয়ান, এবং সবাই ঐক্যবদ্ধ হওয়া। ঠিক আছে, মানে সবাই এক হওয়া। তো এই বিষয়টার প্রতি মূলত নেলসন ম্যান্ডেলা মানে ইউনিটির প্রতি হাইলাইট করেছে, যে অতীতে যা হয়েছে সবকিছু ভুলে যাও, এখন নতুন করে আমরা বিভক্তির বাইরে যে সবাই ঐক্যবদ্ধ হই। এটাকে যদি তুমি জাস্ট তোমার নিজের মতো করে তুমি যদি লিখে আসো, গ্রামাটিক্যালি যদি সেন্টেন্সটা সঠিক থাকে, লিখতে পারো, কোনো প্রবলেম নাই। এরপর দা উডস, এই সেন্টেন্সে তিনি উডস শব্দটা ব্যবহার করছে। উডস মানে হলো ক্ষত। ঠিক আছে, উডস মানে ক্ষত। উডস রিপ্রেজেন্ট পেইন, বলছে এটা একটা ব্যথাকে উপস্থাপিত করে, রিপ্রেজেন্ট করে, উপস্থাপিত করে। পেইন বলতে ব্যথাটা কি, ব্যথাটা কজড বাই ইনজাস্টিস অ্যান্ড সেপারেশন, যে ব্যথা বা যে বেদনাটা কোথা থেকে আসছে বা কারণ কোথায়, সেটা হলো ইনজাস্টিস অ্যান্ড সেপারেশন, মানে অন্যায়, অবিচার এবং সেপারেশন মানে কি, পৃথকীকরণ। পৃথকীকরণ মানে এই যে তুমি ব্ল্যাককে পৃথক করে দিচ্ছ হোয়াইট থেকে, বা তার প্রতি অন্যায় করছো, যে তার রাজনৈতিক সামাজিক অধিকার পাবে না, সে একজন লেবার হিসেবে কাজ করতে পারবে ব্ল্যাক, শুধুমাত্র তার গায়ের রঙের কারণে। ঠিক আছে, তার মেধাকে তুমি গুরুত্ব দিচ্ছ না, শুধুমাত্র গায়ের রঙের কারণে তাকে তোমায় নিম্ন শ্রেণীর মনে করছো। সো এই যে সেপারেট করে দিলে, সেপারেশন অ্যান্ড ইনজাস্টিস, তার প্রতি অন্যায় করলে, তো এই ইনজাস্টিস অ্যান্ড সেপারেশনের কারণে যে ব্যথাটা আছে, এটাই মূলত নেলসন ম্যান্ডেলা উডস শব্দের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছে। ঠিক আছে, অথবা এখানে তুমি এখানে দিতে পারো অরিজিনেটেড ফ্রম। অরিজিনেটেড ফ্রম মানে যে ব্যথাটা উৎপত্তি হয়েছে, কজড বাই না দিয়ে তুমি এখানে অরিজিনেটেড ফ্রম অর্থটা ব্যবহার করতে পারতে, মানে যেটা উৎপত্তি হয়েছে ইনজাস্টিস এন্ড সেপারেশন, অন্যায়, অবিচার এবং সেপারেশন থেকে হয়, যেখানে ক্যাজম, ক্যাজম শব্দটা সিম্বলাইজ ডিপ ডিভাইডেড বিটুইন পিপল, মানে মানুষের ভিতরে গভীর যে, এটাও একটা বিভক্তি। ঠিক আছে, মানে ভাগ, এটাকে বোঝাতে ক্যাজম শব্দটা ব্যবহার করেছে। ক্যাজম শব্দটা মূলত যায় যে খরার টাইমে তোমরা দেখেছো না, যে মাঠের যে মাটিগুলা থাকে এগুলো কি হয়, চিড়ে যায়, চিট খেয়ে যায় না, একটা একটা গর্ত সৃষ্টি হয় বা একটা ফাঁকা সৃষ্টি হয় খরার যে ভূমি, এটা দেখলে আমরা বুঝতে পারি। তো এটাকেই মূলত ক্যাজম বলা হয়, মানে দুইটা জায়গার ভিতরে যে সম্পর্কের ফাটল, যেটা আমরা বলি, আমরা বলি না যে ওর সাথে সম্পর্কের ফাটল সৃষ্টি হয়েছে, এখন আর এরকম বন্ধুত্বের সম্পর্ক নাই। সো এটাই হলো এই ক্যাজম, ফাটল বলতে যেটাকে তুমি মিন করো। ম্যান্ডেলা কলস ফর ইউনিটি। ম্যান্ডেলা কলস ফর ইউনিটি মানে ম্যান্ডেলা ইউনিটি, কলস ফর মানে আহ্বান করা, কলস ফর ইউনিটি মানে ঐক্যের দিকে আহ্বান করেছে, আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার দিকে আহ্বান করেছে, মানে মিস আন্ডারস্ট্যান্ডিং যেন না হয়, অ্যান্ড ফরগিভনেস এবং ক্ষমার দিকে আহ্বান করেছে, টু বিল্ড এ ফিউচার, টু এ বেটার ফিউচার, বলছে একটা ভবিষ্যৎ, ভালো একটি ভবিষ্যৎ নির্মাণের জন্য। ম্যান্ডেলা কোন কোন বিষয়ের প্রতি, ইউনিটি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফরগিভনেস, মানে যা হয়েছে অতীতের সবকিছু ভুলে যাও, সবাই সবাইকে ক্ষমা করে দাও, এখন একটা ইউনিটির দিকে আসো, এখন একটা বোঝাপড়ার দিকে আসো, আন্ডারস্ট্যান্ডিং এর দিকে আসো, কারণ বোঝাপড়া না হলে তো ইউনিটি আসবে না। এটাই। হিজ ওয়ার্ড ইন্সপায়ার হোপ অ্যান্ড এনকারেজ এভরিওয়ান, বলছে হিজ ওয়ার্ডস মানে তার ওয়ার্ড বলতে কোটেশন যেটা, ইন্সপায়ার হোপ আমাদের আশাকে অনুপ্রাণিত করে, অ্যান্ড এনকারেজ এভরিওয়ান সবাইকে উৎসাহিত করে, টু ওয়ার্ক টুগেদার পিস অ্যান্ড হারমোনি, বলছে শান্তি এবং ঐক্যের সাথে কাজ করতে আমাদের সবাইকে উৎসাহিত করে। খুব সহজ সাবলীল ভাষায় কিন্তু এটা লেখা। আমার মনে হয় এটা লিখতে তোমাদের কারোর অসুবিধা হবে না।
কিংবা যার অসুবিধা হয় সে আরো সহজ ভাষায় লিখবে, কিন্তু গ্রামেটিক্যালি রাইট করতে হবে। সেন্টেন্স গুলো তোমাকে সঠিকই লিখতে হবে, তুমি ভুল কোনো সেন্টেন্স লিখতে পারবে না। এটা প্রথম আনসার, পাঁচটা সেন্টেন্সে আছে। দ্বিতীয় নম্বর যে আনসারটা আছে এটা একটু দেখো, একই বিষয়, একই কোটেশন। আচ্ছা, এই পর্যায়ে তোমাদের কারো কোনো মন্তব্য বা কারো কোনো প্রশ্ন কিছু আছে কিনা, থাকলে একটু জানাও আমাকে, ফার্স্ট একটু জানাও, দ্রুত জানাতে হবে। যারা পারো মেসেজ করে জানাও, অথবা যারা পারো তোমরা সরাসরি ভয়েসের মাধ্যমে জানাও। ওকে, যদি তোমার প্রশ্ন না থাকে তাহলে কিন্তু আমি পরের পর্যায়ে চলে যাব। দেখো দ্বিতীয় নম্বর যে আনসারটা আছে এটা একটু দেখো। ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, এটা মূলত তার অ্যাকসেপ্টেন্স স্পিচ বলতে যে স্বাগত আহ, বক্তৃতা, যেটা স্বাগত বক্তৃতা বলতে যে নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তখন তার যে স্বাগত বক্তৃতা, মানে তিনি প্রেসিডেন্ট হিসেবে যে জাতির উদ্দেশ্যে প্রথম যে বক্তৃতাটা দিয়েছিলেন, এই বক্তৃতায় নেলসন ম্যান্ডেলা কি করেছিল, কলস ফর, আহ্বান করেছিল, ইউনিটি অ্যান্ড রিকনসিলিয়েশন অ্যাজ সাউথ আফ্রিকা ট্রানজিশন ফ্রম অ্যাপাথিয়েট টু ডেমোক্রেসি। সাউথ আফ্রিকা যে বর্ণবাদ থেকে ডেমোক্রেসি, গণতন্ত্রের দিকে যে ট্রানজিশন, রূপান্তরিত হয়েছে, এই রূপান্তর হওয়ার কারণে নেলসন ম্যান্ডেলা ইউনাইটি অ্যান্ড রিকনসিলিয়েশন, ঐক্য এবং পুনর্মিলনের প্রতি আহ্বান করেছিলেন তার স্বাগত বক্তৃতায়। ঠিক আছে। বাই রেফারিং টু হেলিং দ্য উডস, তিনি হেলিং দ্য উডস মানে ক্ষত, আরোগ্য বা নিরাময় বলতে, হি অ্যাকনলেজ, তিনি স্বীকার করেছেন, দ্য ডিপ পেইন অ্যান্ড ডিভিশন কজড বাই ডিকেটস অফ রেসিয়াল অপ্রেশন অ্যান্ড ইনইকুয়ালিটি। দেখো একই কথা ভিন্নভাবে লেখা। হি অ্যাকনলেজ, তিনি স্বীকার করেছে, কি স্বীকার করেছে, দ্য ডিপ পেইন মানে গভীর ব্যথা, অ্যান্ড ডিভিশন এবং বিভক্তি কোথা থেকে হয়েছে, কজড বাই মানে কোন কারণে এই গভীর ব্যথা বা ডিভিশন গুলো আসছে, কজড বাই ডিকেটস অফ রেসিয়াল মানে দশকের পর দশক ধরে, রেসিয়াল মানে কি বর্ণবাদ, ঠিক আছে, বর্ণবাদের যে নির্যাতন বা অসমতা, এটার কারণে যে গভীর ক্ষত বা যে গভীর ব্যথা বা যে গভীর বেদনা বা যে গভীর বিভক্তি, এটাকে তিনি স্বীকার করেছেন। দ্য ফ্রেজ ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইডেড আস, বলছে যে যেখানে বিভক্তিটা সৃষ্টি হয়েছে সেখানে একটা ব্রিজ নির্মাণ করো। ব্রিজ নির্মাণ মানে কি, সেতু বন্ধন করা, সেতু বন্ধন করো। ঠিক আছে। ইমফ্যাসিস, তিনি জোর দান করেছে, দ্য আর্জেন্ট নিড টু ওভারকাম সোসাইটাল ফ্র্যাকচার। সোসাইটাল ফ্র্যাকচার মানে সামাজিক যে চির ধরা, চির ধরা বোঝো, হাড়ের চির ধরে। আমাদের যখন সাধারণত হাড় ভেঙে যাওয়া এক প্রকার, আর এক বলে যে হাড় চটে গেছে, তো এটাই হলো কিন্তু বন ফ্র্যাকচার বলে এটা। বা আমরা যদি একটা নিমের ডাল যদি আমরা ভাঙি, তাহলে কি হবে, ওটা কিন্তু চিড়ে যায়। ঠিক আছে। সো এই যে চিড়ে যাওয়া, যেটা একটু আগে যেটা আমি তোমাদেরকে বললাম, যে শীতের সময় যেমন আহ খরার সময় যেমন আমরা মাঠে দেখি, আবার কিছু কিছু মানুষ আছে যারা বৃদ্ধ মানুষ, তাদের শরীরেও কিন্তু চিড়ে যায়, মনে হয় যেন শরীরে খরা হয়েছে। ঠিক আছে, এটা হলো ফ্র্যাকচার। সোসাইটাল ফ্র্যাকচার মানে যে সামাজিক যে চির মানে ছোট ছোট যে ভাগ হয়ে গেছে মানুষের মধ্যে, তো এটাকে ওভারকাম করতে বলেছে, অতিক্রম করতে বলেছে। এবং আর্জেন্ট নিড, খুব জরুরি একটা প্রয়োজন এটা। অ্যান্ড ওয়ার্ক টুগেদার শেয়ার্ড ফিউচার, বলছে ভবিষ্যৎ ভাগাভাগি করে সবাই একত্রে কাজ করার প্রতি তিনি আহ্বান জানিয়েছে। এই যে ব্রিজ দ্য কেজম দ্যাট ডিভাইডেড আস মানে যে যে চির বা যে ফাটল আমাদেরকে বিভক্ত করে রেখেছে তার উপর সেতু বন্ধন করো, এটা দ্বারা তিনি কি বুঝিয়েছেন। ম্যান্ডেলাস মেসেজ, ম্যান্ডেলার বার্তা এমবডিজ হিজ ভিশন অন ইন এক্সক্লুসিভিটি অ্যান্ড হিজ কমিটমেন্ট টু ফোস্টারিং পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং অল দ্য সাউথ আফ্রিকানস। এত বড় সেন্টেন্স যদি তুমি তৈরি না করতে পারো, দরকার নাই, তুমি সহজভাবে করবে প্রথম যেটা আমি দিয়েছি। ঠিক আছে। ম্যান্ডেলাস মেসেজ এমবডিজ
ম্যান্ডেলার বার্তা এমবডি মানে একীভূত করা, ঠিক আছে, এমবডিজ মানে একীভূত করা, একীভূত করছে কি, হিজ ভিশন অফ ইনক্লুসিভিটি। আচ্ছা, ইনক্লুসিভ মানে আমরা জানি অনন্য, ঠিক আছে, আর ইনক্লুসিভিটি মানে অনন্যতা, ঠিক আছে, আর যেটাকে আমরা ইউনিক যেটা আবার বলি। অ্যান্ড হিজ কমিটমেন্ট, ভিশন বলতে তার দর্শন, তার যে অনন্য দর্শন বা তার অনন্যতা, তার অ্যান্ড হিজ কমিটমেন্ট এবং তার যে অঙ্গীকার, কমিটমেন্ট বলতে কি অঙ্গীকার, টু ফোস্টারিং পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এমন অল সাউথ আফ্রিকান, বলছে সকল সাউথ আফ্রিকার মধ্যে একটা বোঝাপড়া এবং শান্তি লালন পালন করা, ফোস্টার মানে পালন করা, লালন করা, ঠিক আছে, ফোস্টার, টু ফোস্টারিং পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং অল দ্য সাউথ আফ্রিকানস, হিজ ওয়ার্ডস হচ্ছে তার যে কথা বা তার বক্তব্য, মার্ক এ পিভোটাল মুভমেন্ট অফ হোপ, হচ্ছে মার্ক এ পিভোটাল মুভমেন্ট অফ হোপ, তার যে কথাগুলো, কথাগুলো কি করে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, আচ্ছা মুভমেন্ট মানে কিন্তু মুহূর্ত, আর মুভমেন্ট মানে কিন্তু আন্দোলন, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় তোমরা প্যাস্ট লেগে যায়, ভুলে যাও। মুভমেন্ট মানে একটা মুহূর্ত, বলে আমার জীবনের একটা একটা বেস্ট মুভমেন্ট, ঠিক আছে, নট মুভমেন্ট। মুভমেন্ট হলো আন্দোলন, যেমন আমরা দেখেছি যে জুলাই স্টুডেন্ট মুভমেন্ট, এটা কিন্তু মুভমেন্ট নয়, মুভমেন্ট, ঠিক আছে, অফ হোপ অ্যান্ড signaling a new chapter of national healing and rebuilding। আচ্ছা, বলছে যে সিগন্যালিং মানে কি সংকেত দেওয়া, এই নিউ চ্যাপ্টার মানে একটা নতুন অধ্যায়, অফ ন্যাশনাল হেলিং বলছে যে জাতীয় নিরাময়, মানে জাতির যে নিরাময়, অ্যান্ড রিবিল্ডিং এবং পূর্ণ নির্মাণ, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একসাথে অর্থ করি তাহলে তার কথাগুলো আশার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে চিহ্নিত করে, মার্ক মানে চিহ্নিত করা অর্থ প্রকাশ করছে, জাতীয় নিরাময় এবং পুনর্গঠনের একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো দেখো, এই সেন্টেন্সটা অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। কোন সেন্টেন্সটা? নেলসন ম্যান্ডেলার এই যে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উডস হ্যাজ কাম অ্যান্ড দ্য মুভমেন্ট টু ব্রিজ দ্য ক্যাচম দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম, এই যে কোটেশনটা নেলসন ম্যান্ডেলার আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোটেশন, এবং এই কোটেশন থেকে ইউনিভার্সিটিতে যদি এক্সপ্লেনেশন আসে তাহলে আমার মনে হয় এর থেকে দারুণ কোনো কোটেশন পুরো টেক্সট বুকের ভিতরে হয়তো নাই। সো এই ধরনের কোটেশনের উপর আমি তোমাকে জাস্ট ধারণা দিলাম, যদি এই কোটেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় তাহলে তো তুমি জাস্ট যে ধারণা পেয়েছো আমার মনে হয় খুব দারুণভাবে লিখে আসতে পারবে। আর যদি এই কোটেশন থেকে মনে করো আসেনি, সেক্ষেত্রে তোমার করণীয় কি, সেক্ষেত্রে তোমাকে যে কোটেশন বা যে পয়েন্টটা আসবে সেটার আঙ্গিকে যে তোমার কথাগুলো বললাম, যে গাইডলাইন গুলো দিলাম, সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে, তাই না? সো কোটেশনটা বুঝতে পারলে তুমি এখান থেকে 5টা সেন্টেন্স অনায়াসে লিখতে পারবে। দ্য টাইম ফর হেলিং অফ দ্য উডস হ্যাজ কাম, বলছে ক্ষত নিরাময়ের সময় এসেছে। ক্ষত মানে কি, ক্ষতটা আসছে কোথা থেকে তোমাকে ভাবতে হবে। আচ্ছা, এটার মানে হলো, বাংলা হলো যে টাইম, এখানে দেখো আমি তোকে একটু দারুণ ভাবে বুঝাই। দ্য টাইম ফর দ্য হেলিং অফ দ্য উডস হ্যাজ কাম, বলছে ক্ষত নিরাময়ের সময় এসেছে। আচ্ছা, এখানে ক্ষতটা কি, ক্ষতটা কোথা থেকে আসছে, এই কথাটা ভাবলেই তো তুমি 2টা সেন্টেন্স পেয়ে যাচ্ছ। ক্ষতটা কি, ক্ষতটা মানে এবং কোথা থেকে আসছে, ক্ষতটা আসছে মূলত দীর্ঘদিন ধরে বর্ণবাদ বা রেসিয়াল যে ডিসক্রিমিনেশন, এটার কারণে, অপ্রেশন নির্যাতনের কারণে যে পেইন বা যে ব্যথা বা যে মনোমালিন্য, এটাকেই ক্ষত হিসেবে বলা হয়েছে। এখানে ক্ষত মানে গায়ের ক্ষত না, এখানে মনের ক্ষত, ঠিক আছে, এখানে ক্ষত বলতে মনের ক্ষত। কাদের মাঝে? ব্ল্যাক এন্ড হোয়াইটের মাঝে মনের যে ক্ষত, এটাকে বোঝানো হচ্ছে যে এই ক্ষতটা। হ্যাঁ, একদম মনের ক্ষত। হুম। একদম মনের ক্ষত। আচ্ছা, সোয়ান জয়েন করছে, ওকে। আমি বলছি হঠাৎ করে এমন সাউন্ড কোথা থেকে আসলো, আচ্ছা ওকে। সো এই জিনিসটাই কিন্তু মিন করছে যে দ্য টাইম ফর হিলিং অফ দ্য উডস হ্যাজ কাম, যে ক্ষতটা আসছে, এই ক্ষত নিরাময়ের সময় এখন এসেছে। কারণ কি সময় এসেছে বলতে, নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, তিনি একজন ব্ল্যাক, দীর্ঘদিন ধরে এই সংগ্রামের কারণে তিনি কিন্তু ইমপ্রিজনমেন্ট ছিলেন, তিনি কিন্তু প্রিজনে ছিলেন, কারাগারে ছিলেন। তো সেই ব্যক্তিটা যখন সাউথ আফ্রিকার যখন প্রেসিডেন্ট হচ্ছে, তখন ডেফিনেটলি ক্ষত নিরাময়ের সময় কিন্তু এসেছে।
কারণ বর্ণ বৈষম্য দূর না হলে তো নেলসন ম্যান্ডেলা তখন আর প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারতো না। সো এটাই কিন্তু তার যে অ্যাকসেপ্টেন্স স্পিচ ছিল, সেখানে তিনি বলেছে, দ্য মুভমেন্ট টু ব্রিজ দ্য কেজম দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম। এবং বলছে সময় এসেছে। কিসের সময়? মুহূর্ত এসেছে। টু ব্রিজ দ্য ক্যাচম, মানে যে ফাটল সৃষ্টি হয়েছে, এই ফাটলের উপরে ব্রিজ দেওয়া, সেতু বন্ধন করার। সো এই কথাগুলো যদি তুমি এভাবে বুঝতে পারো, নিজের মতো করে এক্সপ্লেন করতে পারো, তাহলে তুমি নিজের মতো করে এক্সপ্লেনেশন লিখতে পারবে। ঠিক আছে? সো তোমার পরীক্ষার হলে প্রথম করণীয় হলো এভাবে ফ্রেজ ভাগ ভাগ করে তোমার কথাগুলো মাথার ভিতরে সাজিয়ে নিতে হবে, নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে দেন তোমাকে কি করতে হবে, যে আচ্ছা রেকর্ডিং কি দিয়েছিলাম? আচ্ছা রেকর্ডিং দিয়েছিলাম। দেন তোমাকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে। সো এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এই বিষয়টাই গুরুত্বপূর্ণ, যে সেন্টেন্স কোটেশনটা থাকবে, কোটেশনের মর্মটা বুঝতে হবে। ঠিক আছে? ইনার মিনিংস বুঝতে হবে। ইনার মিনিংস বুঝতে পারলেই তোমার মাথার ভিতরে অনেক সেন্টেন্স চলে আসবে। আরো একটা এক্সপ্লেনেশন আমাদের আছে, এটা আমরা জানার চেষ্টা করব এবং এক্সপ্লেন করার চেষ্টা করব। এটা আসছে তোমার যে দেখো তোমাদের মাহফুজ ভাই কি পরিমাণ ভাবসাব নিয়ে কথা বলতেছে, একবার চিন্তা করো শুধু। স্যার তুই ক্লাসে ডিস্টার্ব করিস না, আবার এটা রেকর্ড থাকবে, ইউটিউবেও যাবে। সো মনোযোগ সহকারে ক্লাসটা নিয়ে, এমনিতে অনেক টায়ার্ড। ওয়েন তোমাদের এখানে পার্টিসিপেশন এত কম কেন? আমি তোমাদের এখানে আসলাম, তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছো, ভাবলাম একটু বিনোদন দিই, তাছাড়া তো মোটিভেশন নষ্ট হয়ে যাবে। সবার মনোযোগ এমনিতেই আছে। প্রথম পার্টে অনেক মোটামুটি স্টুডেন্ট ছিল, হয়তো কতজন, 11-12 জন ছিল। এই পার্টে হয়তো অনেকে চলে গেছে। যাই হোক, দেখো তোমাদের হচ্ছে এখানে ক্লাস নিতেছে, তারপরে হচ্ছে হাতের মধ্যে ঘড়ি পড়ে আছে, ওইখানে আর ঘড়ি পড়ার কোনো দরকার আছে? আমার তো অল টাইম এমনিতেই ঘড়ি পড়া থাকে। আমি তো 24 ঘন্টার ভিতরে আমি মোটামুটি যদি আমার মানে একদম আহ সিম্পল না থাকি, তাহলে তো ঘড়ি। সাকিব খান জীবনে হওয়া পারলাম না, সাকিব খান হওয়া লাগবে। আচ্ছা তুই ক্লাসটা ইউটিউবে যাবে, স্টুডেন্টরা বিরক্ত হয়ে যাবে যারা রেকর্ড ঠিক ক্লাস। আছে, পড়ো তোমরা। When animals interact in begin ways with humans and they may let down their guard. Write an explanation with 5 sentence. আচ্ছা এটা আসছে তোমাদের যে ইকো ট্যুরিজম, যে গল্পটা আছে, ইকো ট্যুরিজম থেকে এই কোটেশনটা নেওয়া, একদম শেষে, তাই না? When animals interact in আহ, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, যে এই যে সেন্টেন্স যেটা আছে, এই যে সেন্টেন্স যেটা আছে এখানে কিন্তু দুইটা পার্ট আছে। ঠিক আছে? এই দুইটা পার্ট যদি তুমি বুঝতে পারো, তুমি খুব দারুণ ভাবে কিন্তু এক্সপ্লেনেশন করতে পারবে। দুইটা পার্ট তোমাকে বুঝতে হবে। বুঝতে পারলেই আহ তুমি কিন্তু দারুণ ভাবে এই বিষয়টা বুঝতে পারবে। দেখো, হোয়েন এনিমাল ইন্টারঅ্যাক্ট অ্যান্ড বিনাইন ওয়েস উইথ হিউম্যান, এই একটা পার্ট। আরেকটা পার্ট হলো দে মে লেট ডাউন দেয়ার গার্ড। আচ্ছা, যেহেতু এই কোটেশনটা তোমার টেক্সট বুকে দেওয়া আছে, তার মানে কি? তার মানে কিন্তু এই টেক্সট, এইটা কিন্তু তোমার জানা, বা এটা তোমার একটা পূর্ব পরিচিত একটা কোটেশন। সো এটার কি বোঝাতে চেয়েছে, কোন পার্সপেক্টিভ থেকে এই কোটেশনটা আসছে, এটা আমার মনে হয় খুব ইজিলি তোমরা লিখতে পারবে, তাই না? বা বুঝতে পারবে। আর যখনই তুমি বুঝতে পারবে তখন কিন্তু এটার এক্সপ্লেনেশন করতে পারবে। ঠিক একইভাবে নেলসন ম্যান্ডেলার ম্যান্ডেলার ক্ষেত্রেও একইভাবে নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রেও তোমাদের যে দুইটা কোটেশন ছিল, এই দুইটা কোটেশনও কিন্তু একই ভাবে তোমার যেহেতু জানা, তোমার পূর্ব পরিচিত, তুমি আগে এটা পড়েছো। সো তুমি কিন্তু খুব দারুণ ভাবে এটা আহ এক্সপ্লেইন করা দরকার। এখন দেখো, এখানে মূলত কোটেশন দ্বারা বোঝানো হচ্ছে প্রাণীরা যখন মানুষের সাথে সদাই হবে বা ইন্টারঅ্যাক্ট মানে মিথস্ক্রিয়া মিশে যাবে, তখন কি হবে? দে মে লেট ডাউন দেয়ার গার্ড, মানে তাদের যে নিরাপত্তা বা তাদের যে নর্মালি প্রাণীরা কি করে, মানুষের থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করে, কিন্তু যখন একটা প্রাণী মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট হয়ে যাচ্ছে, মানুষের সাথে মিশে যাচ্ছে, তখন কিন্তু ওই প্রাণীটা আরেকটা মানুষ দেখলে তখন আর ভয় পাবে না। সো তার যে সেফটি, এই জায়গাটা থেকে কিন্তু সে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে? একটা প্রাণী, নর্মালি একটা বন্য প্রাণী কি কখনো মানুষের কোলে আসবে? একটা পোষা প্রাণী আসতে পারে। সো নেচার কোনটা একটা প্রাণীর ক্ষেত্রে, যেগুলো বন্য প্রাণী, তাদের নেচার কোনটা? মানুষের কাছে আসা তো তাদের নেচার না। কিন্তু এই ইকো ট্যুরিজম বা ট্যুরিজমের কারণে যখন একটা এ ধরনের এনভায়রনমেন্ট, সেটা হতে পারে আফ্রিকার যে
পার্ক যেটা আছে আফ্রিকার, যেমন সাব সাহারায় কিন্তু অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, যেখানে দেখবে অনেক বাঘ, সিংহ, মহিষ কত কিছু আছে, তাই না? কিংবা বাংলাদেশের যদি আমি বিবেচনা ধরি, তাহলে বাংলাদেশে কিন্তু সুন্দরবন একটা বায়োডাইভার্সিটির একটা দারুণ এক্সাম্পল হতে পারে সুন্দরবন। তো সুন্দরবনে দেখবা যে বাঘগুলা, এই বাঘগুলা কি নর্মালি মানুষের কাছে আসে? কিন্তু সুন্দরবনে অনেক ট্যুরিজম বা অনেক ট্যুরিস্ট যারা আছে, এমন হয় কিন্তু যে ওরা দেখা যায় নৌকা নিয়ে, বোট নিয়ে যাচ্ছে, বাঘের দেখা পেয়েছে। কারণ এত বেশি ওইখানে ট্যুরিস্ট যায় যে ওখানকার হরিণ যেগুলা, বাঘ সাধারণত ইউজ টু না মানুষ দেখতে, কিন্তু হরিণ যেগুলো আছে এগুলা কিন্তু মানুষ দেখতে ইউজ টু। সো তারা মানুষ দেখেও চলে যায় না। এই যে গার্ড, লেট ডাউন দেয়ার গার্ড, এই যে লেট ডাউন দেয়ার গার্ড কিন্তু তাদের, এই কথাটার কিন্তু বাস্তব প্রমাণ আমরা এই আহ সুন্দরবন, যেটা সুন্দরবনে কিন্তু পাই। সো এই বিষয়টাই তোমাকে বুঝতে হবে যে একটা বন্য প্রাণী যে নর্মালি একটা মানুষ দেখে মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়ার কথা ছিল, কিন্তু মানুষের থেকে দূরে সরে যাচ্ছে না, তারা কি করতেছে, মানুষ দেখেও দেখো ওই সাথে মিথস্ক্রিয় হয়ে গেছে, মানে মিশে গেছে মানুষের সাথে। এই বিষয়টাই তোমাকে বুঝতে হবে, এই বিষয়টা এক্সপ্লেন করতে হবে। দেখো, দ্য স্টেটমেন্ট সাজেস্ট দ্যাট হোয়েন অ্যানিমালস এক্সপিরিয়েন্স নন থ্রেটেনিং interaction with human, দে মে বিকাম লস কশাস অ্যান্ড ভ্যাজিলেন্ট। আচ্ছা, এখানে কয়েকটা শব্দ দেখো। ভ্যাজিলেন্ট, ভ্যাজিলেন্ট মানে কি? প্রহরী, অতন্দ্র প্রহরী, সীমান্তের অতন্দ্র প্রহরী। কোথায় লেখা থাকে জানো তোমরা? বিজিবির যে ক্যাম্পগুলো থাকে, ব্যাটালিয়ান গুলো থাকে, এগুলোতে দেখবা লেখা থাকে যে সীমান্তের অতন্দ্র প্রহরী। সেই অতন্দ্র প্রহরী হলো এই ভ্যাজিলেন্ট। আর কশাস, কশাস মানে সতর্ক, সতর্ক অবস্থান। ঠিক আছে, কশাস। তো এই ধরনের শব্দগুলো কিন্তু জানা লাগবে, না হলে সেন্টেন্স মেক করতে পারবা না। দ্য স্টেটমেন্ট সাজেস্ট, স্টেটমেন্ট বলতে এখানে যে সেন্টেন্সটা আছে বা কোটেশনটা আছে, এটা মূলত কোনো কোটেশন না, এটা একটা স্টেটমেন্ট। কোটেশন হলো একজন ব্যক্তির ডিরেক্ট যে স্টেটমেন্টটা আছে ওটা হলো কোটেশন। আর নর্মাল যেটা স্টেটমেন্ট বলা হয় সেটা হলো একটা ডেসক্রিপশনের একটা পার্ট, মানে একটা ডেসক্রিপশন, একটা বিবরণী লিখতেছো, ওইখান থেকে একটা সেন্টেন্স, ওটা হলো স্টেটমেন্ট। ঠিক আছে, কিন্তু কোনো একটা ব্যক্তির ডিরেক্ট যেটা স্পিচ ওটা হলো কোটেশন। suggest that when animals experience non-threatening interaction with human, বলছে মানুষের কাছে যখন নন থ্রেটেনিং বলতে হুমকি, মানে অভয়জনক কোনো একটা অভিজ্ঞতা অর্জন করে মানুষের কাছ থেকে, দে মে বিকাম লেস কশাস অ্যান্ড ভ্যাজিলেন্ট। বলছে তারা কম সতর্ক এবং আহ, তারা ভ্যাজিলেন্ট বলতে ওই যে তারা মানে আহ, অসতর্ক হয়ে পড়ে আর কি। যখন মানুষের কাছ থেকে অভয় কোনো একটা অভিজ্ঞতা লাভ করে তখন কি হয়, তারা কশাস অ্যান্ড ভেজিলেন্ট, লেস কশাস অ্যান্ড ভেজিলেন্ট হয়ে পড়ে। ইন সাস বিনাইন encounters with which are free from harm and aggression, animals may start to view man as less of threat. দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিনাইন বলতে আমরা নর্মালি নম্র ভদ্রকে সাধারণত বিনাইন বলি। তো এইখানে বিনাইন বলতে যেটা বোঝানো হচ্ছে, আমি তোমাকে এখানে একটু বুঝতে হবে, বিষয়টা বুঝলে তোমরা এক্সপ্লেন করতে পারবে। দেখো, আমি একটা দারুণ এক্সাম্পল করি। হাকালুকি হাওড় আছে তাই না, কিশোরগঞ্জে? এই যে হাকালুকি হাওড়ে দেখবা প্রচুর পরিমাণে যে সাইবেরিয়া থেকে যে পাখিগুলো আসে, অতিথি পাখি, তো এই পাখিগুলো কিন্তু থাকে। এখন যখন হাকালুকি হাওড়ে কিংবা টাঙ্গুয়ার হাওড়ে যখন খুব মানুষের চলাচল থাকবে, তখন ওই পাখিগুলো মানুষ দেখতে ইউজড হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে, মানুষ দেখে তাদের ভিতরে ভয় কাজ করবে না। এখন নর্মাল নেচার ছিল মানুষ দেখে ভয় কাজ করা, এটা পাখির জন্য পজিটিভ, কিন্তু মানুষ দেখে ভয় না কাজ করা এটা পাখির জন্য নেগেটিভ। এখন মনে হতে পারে যে এটা কিভাবে নেগেটিভ? কারণ নেগেটিভটা তখনই যখনই শিকারী তার কাছে যাবে। শিকারী যখন তার কাছে যাবে তখন কিন্তু সে মনে করবে যে না, এটা ওই স্বাভাবিক মানুষ, কিন্তু সে তো গেছে তাকে ক্ষতির জন্য, শিকারের জন্য। সো ওই মুহূর্তে, কারণ সে তো মানুষ দেখতে দেখতে ইউজ টু, এই কারণে ওই পাখিটা কিন্তু ওই সিচুয়েশনে সে কিন্তু লেস কশাস অ্যান্ড ভ্যাজিলেন্ট, সে কিন্তু অতটা সতর্ক থাকবে না, সতর্ক অবস্থানে থাকবে না। আর এই অসতর্কতার সুযোগ নেবে হলো শিকারী বা অসৎ যারা মানুষ আছে তারা। এবং যেটা এই ইকো ট্যুরিজমের একটা অত্যন্ত নেগেটিভ একটা ইফেক্ট। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, ইকো ট্যুরিজমের একটা নেগেটিভ ইফেক্ট হলো এই জিনিসটা, যে ইকো ট্যুরিজমের কারণে কি হচ্ছে, বন্য প্রাণীর কাছে মানুষ চলে যাচ্ছে। নর্মালি বন্য প্রাণীগুলো বনে থাকবে, স্বাভাবিকভাবে থাকবে,
কিন্তু এই জায়গাটাতে মানুষ যাচ্ছে, মানুষ যে প্রাণীর সাথে মানুষের একটা ইন্টারাকশন হচ্ছে, প্রাণী মানুষ দেখে ভয় পাচ্ছে না, আর এই সুযোগটা নিচ্ছে যারা শিকারী কিংবা যারা অসৎ কিংবা যারা প্রাণীদেরকে ব্যবহার করছে, ঠিক আছে, তারাই। সো এটাই হলো ইকোট্যুরিজমের একটা নেগেটিভ ইফেক্ট। এবং প্রাণী যদি কশাস বা ভ্যাজিলেন্ট না থাকে, সেটার নেগেটিভ সাইডটা কি, এটাই মূলত তোমাকে এক্সপ্লেইন করতে হবে। সো এভাবে তোমাকে বুঝতে হবে। এক্সপ্লেনেশন কোটেশনটা যদি তুমি এভাবে বুঝতে পারো, তাহলে তো তুমি নিজের মতো করে তুমি এক্সপ্লেইন করতে পারবে। কিন্তু তুমি কোটেশনটা বুঝতেই পারোনি, যে প্রাণী যদি লেট ডাউন দেয়ার গার্ড, তাহলে কি প্রবলেম? কোনো প্রবলেম আছে? ঠিক আছে, মানুষের সাথে যদি ইন্টারাকশন হয় তাহলে তো ভালো, ডলফিনের মতো মানুষ খাওয়াই দিবে, প্রাণী থাকবে, তাহলে তো ভালো। না, এটার পজিটিভ সাইডটা অনেক বেশি, নেগেটিভ সাইডটা অনেক বেশি। দিস শিফট ইন বিহেভিয়ার ক্যান lead to increased trust and curiosity। আচ্ছা, শিফট বলতে সাধারণত কি বোঝায় বলো তো? শিফট আমরা যেমন বলি না, আমরা বাসা বাড়ি শিফট করছি, মানে অবস্থান পরিবর্তন করা, শিফট। দিস শিফট ইন বিহেভিয়ার বলছে আচরণের এই পরিবর্তন, বিহেভিয়ার মানে কি আচরণের, ক্যান লিড টু ইনক্রিজ ট্রাস্ট অ্যান্ড কিউরিসিটি। আচ্ছা, লেড টু ইনক্রিজড ট্রাস্ট, আচ্ছা তাদের কি করতে পারে, বিশ্বাস এবং কৌতূহল, যেটা এটা বৃদ্ধি করতে পারে বা সেই দিকে চালনা করতে পারে প্রাণীগুলোকে। এই যে আচরণের পরিবর্তন, এটা তাদের ট্রাস্ট অ্যান্ড কিউরিসিটি, বিশ্বাস এবং কৌতূহলের বৃদ্ধি করতে পারে বা বৃদ্ধির দিকে চালনা করতে পারে, পোটেনশিয়ালি, সম্ভাব্য কারণে। অল্টারিং দেয়ার ন্যাচারাল ইনস্টিংক্ট, আচ্ছা ন্যাচারাল ইনস্টিংক্ট মানে সহজাত প্রবৃত্তি, ন্যাচারাল ইনস্টিংক্ট মানে সহজাত প্রবৃত্তি। একটা মানুষের সহজাত প্রবৃত্তি থাকে, যেমন প্রত্যেক মানুষের একটা সহজাত প্রবৃত্তি আছে। প্রবৃত্তিটা হলো কেউ অনেক চালাক, কেউ অনেক সহজ সরল, আবার কেউ অনেক আহ মানে গুটিল যেটাকে বলে, বা অনেক, এই যে এক একজনের এক একটা ন্যাচারাল ইনস্টিংক্ট থাকে, এবং প্রত্যেকটা পার্সনের এই ন্যাচারাল ইনস্টিংক্টটা আলাদা থাকে, কেউ অনেক বেশি আবেগী, কেউ অনেক স্ট্রং। ঠিক আছে, তো পোটেনশিয়ালি অল্টারিং দিস ন্যাচারাল ইনস্টিংক্ট বলছে এই যে ন্যাচারাল ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তির যে পরিবর্তন, অল্টার মানে পরিবর্তন করা, ফর সেলফ প্রিজার্ভেশন, আচ্ছা ফর সেলফ প্রিজার্ভেশন, তাদের নিজেদের সংরক্ষণে, ঠিক আছে, তাদের যে পরিবর্তন, while যখন দিস ক্যান ক্রিয়েট অপরচুনিটি ফর কোএক্সিস্টেন্স অর বন্ডিং। কোএক্সিস্টেন্স মানে সহ অবস্থান বা সহ অস্তিত্ব, এটাকে আমি একটা ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা মিনিংসফুল হবে। কোএক্সিস্টেন্ট, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, আর বন্ডিং মানে আন্ডারস্ট্যান্ডিং, যেটা বা মিল মহব্বত, যেটা বন্ডিং। তো ক্যান ক্রিয়েট অপরচুনিটি অফ কোএক্সিস্টিং বলছে হোয়াইল, যেখানে এটা কি করতে পারে, ক্রিয়েট অ্যান অপরচুনিটি, একটা সুযোগ তৈরি করতে পারে ফর কো এক্সিস্টেন্ট মানে সহ অবস্থান। সহ অবস্থান মানে কি, একটা বন্য প্রাণীও বাস করতেছে, তুমিও বাস করতেছো পাশাপাশি। মনে করো তুমি একটা ঘর আছে তোমার মনের ভিতরে, তোমার ঘরের পাশে কিছু হরিণ থাকে। নর্মালি তো হরিণ মানুষ দেখে চলে যাবে, কিন্তু তোমাকে দেখে সে সে অভ্যস্ত হয়ে গেছে, যে কারণে সে এখন আর তোমার দেখেও যায় না, তোমার বাড়ির পাশে এসেই ঘাস খায়। এটাই হলো কো এক্সিস্টেন্স অ্যান্ড বন্ডিং। ইট মাইট অলসো মেক এনিম্যাল ভালনারেবল টু হার্ম ফর লেস ওয়েল ইন্টেনশন হিউম্যান। দেখো বলছে এটা কি করতে পারে, ইট মাইট এটা সম্ভাব্য, অলসো মেক এনিমাল ভালনারেবল। ভালনারেবল মানে অরক্ষিত করা, অরক্ষিত করা, কি করা, প্রাণীদেরকে অরক্ষিত করতে পারে, টু হার্ম ক্ষতি করতে, ফ্রম লেস ওয়েল ইন্টেনশন হিউম্যান। বলছে যে মানুষগুলো তুলনামূলকভাবে, এখানে ওয়েল ইন্টেনশন, লেস ওয়েল ইন্টেনশন মানে খারাপ উদ্দেশ্য, ঠিক আছে, যারা আছে অর্থাৎ শিকারী, যারা শিকারী কিন্তু সবসময় প্রফেশনাল শিকারী হবে এমন না, তোমার আমার মতো মানুষও পাবলিকও শিকারী হতে পারে। ঠিক আছে, কাছে একটা ইয়ার গান কিংবা ওই যে আছে, পাখি একটা দেখলাম শুট করে দিলাম, পাখির মাংস আবার অনেক সুস্বাদু, তাই না? সো এটা কিন্তু এই টেন্ডেন্সিটা কিন্তু সবার ভিতরে আছে, প্রফেশনাল শিকারী হতে পারে কিংবা ক্যাজুয়াল শিকারী হতে পারে। The statement highlight the complex dynamic of human-animal interaction and the potential consequence of altered animal behavior in response to human action। দেখো, দিস স্টেটমেন্ট হাইলাইট, এই উক্তিটা হাইলাইট করেছে, কি হাইলাইট করেছে, দ্য কমপ্লেক্স ডাইনামিক অফ হিউম্যান অ্যানিমাল ইন্টারেকশন। বলছে
মানুষ এবং প্রাণীর ভিতরে যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়ার ডায়নামিক মানে গতিশীলতা, কমপ্লেক্স মানে জটিল, মানে একটা জটিল গতিশীলতা বা গতিময়তা। মানুষ এবং প্রাণীর ইন্টারাকশন মিথস্ক্রিয়ার একটা জটিল গতিময়তা, অ্যান্ড দ্য পোটেনশিয়াল কনসিকুয়েন্স, এবং সম্ভাব্য ফলাফল, কনসিকুয়েন্স মানে ফলাফল, পোটেনশিয়াল মানে সম্ভাব্য ফলাফল অফ অল্টার্ড এনিমাল বিহেভিয়ার, প্রাণীদের আচরণ পরিবর্তনের একটা সম্ভাব্য ফলাফলতা, আহ, ফলাফল ইন রেসপন্স টু হিউম্যান অ্যাকশন, মানুষের আচরণের সাড়া দানে। ঠিক আছে। সো এভাবে কিন্তু এক্সপ্লেন করতে পারো। আমি এটা তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, ক্লাসের টাইম শেষ। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো, ফার্স্ট 1 মিনিট মতো সময় আছে। কারো কোনো প্রশ্ন থাকলে জানাও, না হলে আমরা 1 মিনিট 43 সেকেন্ড সময় পাবো, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট জানাতে হবে। তোমরা কি মানে একটা এক্সপ্লেনেশন করতে গেলে কতটা ডিপ থিঙ্কিং তোমার ভিতরে রাখতে হবে, এটা কি তোমরা বুঝতে পারছো? যদি তোমার একটা ডিপ কনসেন্ট্রেশন যদি তুমি এই সেন্টেন্সের ভিতরে দিতে পারো, তবে কিন্তু তুমি খুব ইজিলি অনেকগুলো শব্দ তোমার ভিতরে চলে আসবে। ওইগুলাকে যদি তুমি অর্গানাইজড করতে পারো, তাহলে একটা এক্সপ্লেনেশন তুমি দারুণভাবে কিন্তু লিখতে পারবে। ওকে, সবাই কি বুঝতে পারছো নাকি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলেও জানাও, প্রবলেম না থাকলেও বলে দাও যে প্রবলেম নাই। আচ্ছা, তোমাদের প্রবলেমটা যদি এমন হয় যে কি বুঝি না, এটাই বুঝি না, ঠিক আছে, আপনি যে আমাকে প্রশ্ন করতেছেন যে তোমরা কি বুঝতে পারছো, আমরা যে কি বুঝতে পারছি না এই জিনিসটাই তো বুঝতে পারছি না। তো এমন যদি কারো প্রবলেম থাকে, তো তার জন্য আসলে করণীয় কিছু নাই। তার জন্য ওই যে ইয়ে করা লাগবে, আহ কি বলে এটা ভুলে গেলাম, যে একটা নার্সারি করা লাগবে। ঠিক আছে, পরিচর্যা করা লাগবে। এবং এই পরিচর্যার সময়টা মানে আনফরচুনেটলি আর নাই এখন আর। এটার জন্য একটা লং টার্ম নার্সারি তার জন্য দরকার, কিন্তু এই সময়টা আসলে অ্যাকচুয়ালি এখনো নাই। সো তোমাদের জন্য কারোর এমন না হয় যে কি বুঝতে পারতেছো না সেটাই বুঝতে পারছো না, যে আমি আসলে কি বুঝবো এটাই তো বুঝি না। সো এমন সিচুয়েশন হইলে কিন্তু প্রবলেম। ওকে, যাই হোক, আমাদের ক্লাসের সময় একদমই শেষের পথে। তো এক্সপ্লেনেশনের উপর ক্লাস এই পর্যন্তই। মডেল টেস্টের পার্ট হিসেবে আমরা তোমাদের এক্সপ্লেনেশন গুলো দিয়েছি।